সালটা ১৯৮১, ২৯শে মে। দিনটি ছিল শুক্রবার। চট্টগ্রামের সার্কিট হাউসের বাইরে তখন প্রকৃতির তুমুল গর্জন, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। কিন্তু প্রকৃতির এই রুদ্রমূর্তির আড়ালে যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক রাজনৈতিক ট্র্যাজেডির চিত্রনাট্য লেখা হয়ে গেছে, তা খুনাক্ষরেও টের পাননি কেউ। সার্কিট হাউসের দোতলার ৪ নম্বর কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হঠাৎ করেই রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। রকেট লঞ্চার আর সাব মেশিন গানের মুহুর্মুহু গর্জনে কেঁপে ওঠে সার্কিট হাউস। কিছু বুঝে ওঠার আগেই একদল সেনা সদস্যের ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে যায় রাষ্ট্রপতির বুক। খুব অদ্ভুত ব্যাপার হলো, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার হয়েও জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছিল তারই সহযোদ্ধা এবং সেনাবাহিনীর সদস্যদের হাতে। মৃত্যুর পর তার নিথর দেহটিকেও সম্মান দেয়া হয়নি, লুকিয়ে পুঁতে ফেলা হয়েছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক পাহাড়ের নির্জন গর্তে। কিন্তু কেন? শুধুই কি ক্ষমতার লোভ, নাকি এর পেছনে লুকিয়েছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক অভিমান এবং এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? ঘটনার এত বছর পর এসেও যখন আমরা পেছনের গল্পগুলো বিশ্লেষণ করি, তখন হিসেবের খাতায় অনেক সমীকরণই মেলাতে পারি না। চলুন আবেগ সরিয়ে রেখে সম্পূর্ণ বিশ্লেষণী দৃষ্টিতে সেই কালো রাতের পেছনের অমীমাংসিত রহস্যগুলো একটু তলিয়ে দেখা যাক। জিয়া হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ খুঁজতে হলে আমাদের তাকাতে হবে তৎকালীন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কাঠামোর দিকে। বাংলাদেশ সেনাবাহিনী তখন মূলত দুটি অদৃশ্য শিবিরে বিভক্ত ছিল। একদিকে ছিলেন রণাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধারা, অন্যদিকে ছিলেন পাকিস্তান থেকে ফিরে আসা বা প্রত্যাগত সেনা কর্মকর্তারা। জিয়াউর রহমান নিজে একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলেও তার শাসনামলে পাকিস্তান ফেরত অফিসাররাই সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সুবিধা, প্রমোশন এবং গুরুত্বপূর্ণ পদগুলো পাচ্ছিলেন। এই বিষয়টি জীবন বাজি রেখে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা অফিসারদের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এই ক্ষোভ বারুদে পরিণত হয় যখন পাকিস্তান প্রত্যাগত অফিসার হুসেইন মোহাম্মদ এরশাদকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধা অফিসারদের দাবি ছিল সেনা প্রধানের পদে বসাতে হবে তাদেরই একজনকে, আর তাদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন চট্টগ্রামের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর। অনেকেই মনে করেন জিয়াউর রহমানকে জিম্মি করে এরশাদকে সরিয়ে মঞ্জুরকে সেনাপ্রধান করাই ছিল বিদ্রোহী অফিসারদের প্রাথমিক লক্ষ্য। কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বা চরম উত্তেজনার বশবর্তী হয়ে তারা রাষ্ট্রপতিকেই হত্যা করে বসেন। কিন্তু এখানেও রয়েছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। সত্যি কি তারা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, নাকি তাদের ব্যবহার করে পেছন থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছিল? পুরো ঘটনার সবচেয়ে বড় সুবিধাভোগী এবং রহস্যময় চরিত্র হিসেবে আবির্ভূত হন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ। বিদ্রোহীরা যখন চট্টগ্রামে ক্ষমতা দখলের ঘোষণা দেয়, তখন ঢাকায় বসে সেনাপ্রধান এরশাদ কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো কঠোর সামরিক ব্যবস্থা নেননি, বরং তিনি এক ধরনের ধীরস্থির এবং কৌশলী অবস্থান গ্রহণ করেন। কেন? সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, জিয়া হত্যার মাত্র কয়েকদিন আগে ঘাতক দলের অন্যতম হোতা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গোপনে ঢাকা এসে সেনাপ্রধান এরশাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কি কথা হয়েছিল তা আজও পৃথিবীর কোনো মানুষ জানে না। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের রাতে ঢাকা থেকে এরশাদ 2 বার ফোন করেছিলেন জেনারেল মঞ্জুরকে, কিন্তু মঞ্জুর সেই ফোন ধরেননি। এরশাদ কি তাকে সতর্ক করতে চেয়েছিলেন, নাকি কোনো সংকেত দিতে চেয়েছিলেন? এই প্রশ্নগুলো আজও বাংলাদেশের রাজনৈতিক আকাশেই ঘুরপাক খায়। জিয়া হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে বারবার যার নাম সামনে এসেছে, তিনি হলেন জেনারেল আবুল মঞ্জুর। কিন্তু ঘটনার পরপরই মেজর রেজাউল করিম যখন মঞ্জুরকে সার্কিট হাউসের এই নারকীয় হত্যাকাণ্ডের খবর দেন, তখন মঞ্জুর রীতিমতো আকাশ থেকে পড়েন। তিনি অবাক হয়ে বলেছিলেন, ওরা এটা কি করলো? ওরা কি তাকে মেরে ফেলেছে? ভাবুন তো একবার, যিনি মূল হোতা হিসেবে অভিযুক্ত, তিনি নিজেই জানেন না যে রাষ্ট্রপতি খুন হয়েছেন। তাহলে কি মতিউর রহমানরা মঞ্জুরের নির্দেশ অমান্য করে অথবা সম্পূর্ণ তার অগোচরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন? নাকি পুরো দাবার বোর্ডে মঞ্জুর নিজেও ছিলেন কেবলই একটি ব্যবহৃত ঘটি? বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর জেনারেল মঞ্জুর যখন পালানোর চেষ্টাকালে ধরা পড়েন, তখন তাকে জীবিত অবস্থায় ঢাকায় এনে বিচার করার কথা ছিল। তার কাছ থেকেই জানা যেত আসল সত্য, কিন্তু তা হতে দেয়া হয়নি। পুলিশ হেফাজত থেকে তাকে জোরপূর্বক সেনা হেফাজতে নেওয়া হয় এবং অত্যন্ত রহস্যজনকভাবে একদল ক্ষুব্ধ সেনা সদস্যের হাতে তাকে খুন হতে হয়।
ইতিহাস সাক্ষী, যে মানুষের কাছে সবচেয়ে বড় গুপ্ত রহস্যের চাবি থাকে তাকে সবার আগেই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়। মঞ্জুরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। এরশাদ কি চেয়েছিলেন মঞ্জুর মুখ খোলার আগেই সব প্রমাণের সলিল সমাধি হোক? কারণ মঞ্জুর বেঁচে থাকলে হয়তো এমন সব নাম বেরিয়ে আসতো যা পুরো রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিত। জেনারেল মঞ্জুরকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে এক ঢিলে দুই পাখি মারা হয়েছিল। জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির পদ শূন্য হলো, আর মঞ্জুরের মৃত্যুতে সেনাবাহিনীতে এরশাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চিরতরে দূর হলো। ফলশ্রুতিতে মাত্র 10 মাসের মাথাতেই নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে অত্যন্ত সহজেই রাষ্ট্র ক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। এবার আসা যাক জিয়া হত্যার বিচারের প্রহসনে। অত্যন্ত তড়িঘড়ি করে একটি সামরিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার করা হয় এবং 13 জন সেনা কর্মকর্তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই 13 জনের মধ্যে 12 জনই ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অথচ পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা অফিসারদের গায়ে আঁচড়টিও লাগেনি। অনেক বিশ্লেষক মনে করেন জিয়া হত্যার বিচারের নামে আসলে সেনাবাহিনী থেকে বেছে বেছে প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসারদের সরিয়ে দেওয়ার বা ক্লিনজিং করার একটি সুদূর প্রসারী নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল। তবে জিয়ার মৃত্যুর কারণ শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে সীমাবদ্ধ ছিল না, তার রাজনৈতিক চালগুলোও তাকে অনেকের চক্ষুশূলে পরিণত করেছিল। তিনি ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের নামে এমন কিছু শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। 71-এ পাকিস্তানের পক্ষ নেয়া শাহ আজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এই ডানপন্থী এবং উগ্রপন্থী তোষণ নীতি তার নিজের দলের ভেতরে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছিল। পাশাপাশি আন্তর্জাতিক ও ভূ রাজনীতিতেও জিয়াউর রহমান এক বড়সড় পরিবর্তন আনছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ভারত সোভিয়েত ব্লকের সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল, জিয়া সেখান থেকে বেরিয়ে এসে চীন, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শক্ত সম্পর্ক গড়তে শুরু করেন। সার্কের মতো জোট গঠনের উদ্যোগ নেন। এই ভূ রাজনৈতিক পালাবদল কি কোনো পরাশক্তি মেনে নিতে পারেনি? জিয়ার হত্যাকাণ্ডের পেছনে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার কালো হাত ছিল কিনা, সেই থিওরিও রাজনৈতিক বিশ্লেষকদের আড্ডায় আজও প্রবলভাবে আলোচিত হয়। সবশেষে সবচেয়ে বড় আক্ষেপ এবং বিস্ময়ের জায়গাটি হলো জিয়ার নিজের রাজনৈতিক দল এবং তার পরিবারের ভূমিকা। যেদিন তিনি নিহত হন সেদিন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল? সার্কিট হাউসের মতো একটি সংরক্ষিত এলাকায় ঘাতকরা এত সহজে কিভাবে প্রবেশ করলো? কেউ ভেতর থেকে দরজা খুলে না দিলে এটা কি সম্ভব? নিরাপত্তার দায়িত্বে থাকা অনেকেই কেন সেদিন অদ্ভুতভাবে নিষ্ক্রিয় ছিলেন? জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি পরবর্তীতে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এমনকি 2024 সালের পট পরিবর্তনের পর 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনেও নতুন করে বিএনপি ক্ষমতায় এসেছে। এবার প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তবে এর আগে তার স্ত্রী বেগম খালেদা জিয়া যখন দীর্ঘ সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তিনি কখনোই জিয়া হত্যাকাণ্ডের এবং জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের কোনো পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত বা বিচার কাজ কখনোই শেষ করতে চাননি বা করেননি। এমনকি মঞ্জুর হত্যা মামলাটিও বছরের পর বছর ধরে ফাইলবন্দি হয়ে ঝুলেছিল। কেন? খুদ বিএনপির ভেতরে কি এমন কোনো প্রভাবশালী চক্র ছিল যারা চায়নি যে এই হত্যাকাণ্ডের পেছনের আসল সত্য বা সাপ গর্ত থেকে বেরিয়ে আসুক? জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর কর্নেল অলি আহমেদও পরবর্তীতে আক্ষেপ করে বলেছিলেন যে জিয়ার নিজের দল ক্ষমতায় থেকেও তার হত্যার বিচার করেনি, যা অত্যন্ত লজ্জাজনক। ইতিহাস বড়ই নির্মম। রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, থাকে শুধু স্বার্থ। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপতির মৃত্যু ছিল না, এটি ছিল বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার এক বিশাল ষড়যন্ত্র। তার মৃত্যুর পর রাজনীতিতে ধর্মের ব্যবহার বেড়েছে, সামরিক হস্তক্ষেপ দীর্ঘায়িত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে এক ধরনের আপোষকামী রাজনীতি পাকাপোক্ত হয়েছে। হয়তো কোনো একদিন কালের গর্ভ থেকে নতুন কোনো দলিল বা গোপন কোনো জবানবন্দি বেরিয়ে আসবে। সেদিন হয়তো আমরা জানতে পারবো সেই কালো রাতের প্রকৃত সত্য, জানতে পারবো কে ছিল আসল মাস্টার মাইন্ড আর কারা ছিল কেবলই দাবার বোরে। প্রিয় দর্শক, এরকম আরও অজানা রহস্যময় এবং বিশ্লেষণধর্মী রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।